হ্যালো ভিউয়ার্স, যে কোনো চাকরির পরীক্ষায় বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিশেষ করে ইউজিসি নেট, ডব্লিউবি সেট, ইউপিএসসি, পিএসসি, ডব্লিউসিএস বা অন্যান্য পরীক্ষায় নিজেদের ভালো স্কোর করতে আমাদের চ্যানেল এসডিএম হিস্ট্রি প্রস্তুত। তো আজ আমি তোমাদের সামনে দেখো আগের ভিডিওগুলোর মতোই আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা উপস্থাপন করছি। এখান থেকে যে প্রশ্নগুলো হয়ে থাকে সাধারণত, যেগুলো বললাম আর কি, যে পরীক্ষাগুলো সেগুলোতে এই প্রশ্নগুলি থাকে আর কি। তো এরকম চয়েস করে মোট 50টি প্রশ্ন আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। তো আজকের শুরু হচ্ছে বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা থেকে। আলাউদ্দিন খলজির সময়কালে বাজার দর বণিকদের লাইসেন্স প্রদান করতেন কে? তো এই বাজার দরের যে লাইসেন্সটা, অর্থাৎ যে ক্রেতারা ক্রয় করতে বিক্রেতারা বিক্রি করতেন তাদের লাইসেন্স দেওয়া হতো কোথা থেকে বা কে দিতেন? সেটা হচ্ছে পরওয়ানা নবিস বলে একজন অধ্যক্ষ ছিলেন, পরওয়ানা নবিস। পরে প্রশ্ন, সুলতানি যুগে কিরপাস বলতে কী বুঝো? তো সুলতানি যুগে কিরপাস হচ্ছে সুতির কাপড়। দেখো এই প্রশ্নগুলো তোমরা কিন্তু আগে কখনো শুনেছো বলে আমি জানি না, সেই রকম ভেবেই আমি খুব, যেগুলো তোমাদের ইউপিএসসি ডব্লিউসিএসে পড়বে এরকমই আমি উপস্থাপন করছি। 3 নম্বর প্রশ্ন, ক্ষুদ্র দিল্লি। ক্ষুদ্র দিল্লি বলতে কী বুঝো? উত্তর, সিল্কের কাপড় যা দিল্লিতে তৈরি হতো তাকে ক্ষুদ্র দিল্লি বলা হতো। অর্থাৎ দিল্লির যে শিল্পীরা কাপড় তৈরি করতো তাকে বলা হতো ক্ষুদ্র দিল্লি। এটি ছিল সিল্কের কাপড়। পরে প্রশ্ন, দিল্লির বাজারে বহুমূল্য কতকগুলি বস্ত্রের নাম করো। তো আমি যে জায়গাটা করছি সেখানটা হচ্ছে আলাউদ্দিন খলজির যে বাজার দর ব্যবস্থাগুলোকে তিনি উপস্থাপন করেছিলেন, সেই জন্য নির্দিষ্ট বা ডেফিনেটলি ওই অংশগুলো তোমাদের অংশের মধ্যে পড়ছে আজকের। দেখো দিল্লির বাজারে যে মূল্যবান বস্ত্রগুলো ছিল, যেমন আজকের দিনে আমাদের তাঁতের শাড়ি, বালুচরি, স্বর্ণচরি বা জামদানি কিংবা কানাড়ি, হ্যাঁ, এই সমস্ত যে দামি বস্ত্র রয়েছে, তো সেই রকমই দিল্লির বাজারেতে সুলতানি যুগে বিক্রি হতো যেটা রেশম, এগুলো কিন্তু বস্ত্রের নাম। রেশম, ভিরম, কঞ্জ, মাওয়ারি, দেবগিরি, তাসবিহ, তারপরে সুনহরি, জরি এবং তবরেজ, এগুলি ছিল বহু মূল্যবান বস্ত্র। পরে প্রশ্ন, দিল্লির বাজারে কতকগুলি রাজকীয় বস্ত্রের নাম করো। তো দিল্লির বাজারে রাজকীয় বস্ত্র হচ্ছে মহাদেব গিরি, শির, বকুলি, গলিম, গুলি, জুজ, বিহারি, ক্ষুজ্র, হরির ইত্যাদি। পরের, সুলতানি যুগের সস্তা সুতি বস্ত্রের নাম কি? যেটা আপামর সাধারণ মানুষ তখন পরিধান করতো বা পরতো, সেটা হচ্ছে সিলহাটি। বিশেষ করে এটা সিলেট থেকে উৎপন্ন হতো, সেই জন্য একে সিলহাটি বলা হতো। ঢাকার সিলেট থেকে এই কাপড় দিল্লিতে সাপ্লাই দেওয়া হতো। পরে প্রশ্ন, ভালো জাতের ঘোড়া সম্পর্কে আলাউদ্দিনের কী নিদান ছিল বা কী নির্দেশ ছিল আলাউদ্দিন খলজির ঘোড়া সম্পর্কে? উত্তর হচ্ছে, বিদেশি ভালো জাতের ঘোড়া কেবল রাষ্ট্রীয় সরকারের কাছে বিক্রি করতে পারত। অর্থাৎ বিদেশিরা যখন দিল্লির বাজারে ঘোড়া বিক্রয় করত, তো সেখানে শুধুমাত্র রাষ্ট্রীয় সরকারের কাছে, অর্থাৎ সুলতানি রাজ্যে বা সুলতানি রাষ্ট্রের কাছে শুধু ঘোড়া, ভালো জাতের ঘোড়া বিক্রি করতে পারত। পরে দিল্লির বাজারে ঘোড়ার দালালদের কি বলা হতো? এর উত্তর হচ্ছে মিহতরানে। পরে প্রশ্ন, সমুদ্র পথে বাইরের দেশ থেকে আগত ঘোড়াগুলিকে কি বলা হতো? উত্তর হচ্ছে দরিয়াই বলা হতো। পরে প্রশ্ন, বালাদস্তি বলতে কি বোঝানো হতো? তো এর উত্তর হচ্ছে, আলাউদ্দিন খলজি সময়কালে মধ্য এশিয়া থেকে স্থলপথে দিল্লির বাজারে বিক্রয়ের জন্য যে ঘোড়াগুলিকে আনা হতো তাকে বলা হতো বালাদস্তি। কেমন? পরে প্রশ্ন, আলাউদ্দিনের সময়ে কোন বণিকরা রাষ্ট্রের টাকায় ব্যবসা করত? উত্তর, মুলতানের কাপড় ব্যবসায়ীরা। আলাউদ্দিন তথা রাষ্ট্রের টাকায় মুলতানের কাপড় ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য করত। পরে প্রশ্ন, আলাউদ্দিন হিন্দু ও মুসলিম বণিকদের কাছ থেকে কেমন কর ধার্য করতেন? তিনি অবশ্যই ছিলেন
পক্ষপাতিত্বপূর্ণ সুলতান, সেই জন্য হিন্দু বণিকদের কাছ থেকে 10% এবং মুসলিম বণিকদের কাছ থেকে 5% কর নিতেন। কেমন? পরের প্রশ্ন, আলাউদ্দিনের সময়কালে জিনিসপত্র ওজনের জন্য বাটখারা হিসাবে কি ব্যবহার হতো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্ন। লোহার বাটখারা এবং পাথরের বাটখারা ব্যবহার হতো। পরের প্রশ্ন, খাদ্যশস্য উৎপাদন এবং মজুতের ক্ষেত্রে সরকারি নির্দেশ বা নিদান কী ছিল? উত্তর হচ্ছে, কোনো কৃষক বা ব্যবসায়ী শস্যবস্তু ব্যক্তিগতভাবে মজুত করে রাখতে পারত না। যদি কেউ লুকিয়ে গোপনে খাদ্যশস্য মজুত করে রাখতেন তাহলে তাকে ভীষণভাবে শাস্তি দেওয়া হতো এবং কঠিন শাস্তি দেওয়া হতো। পরের প্রশ্ন, পৃথিবীর ইতিহাসে প্রথম রেশন ব্যবস্থার জনক কে? উত্তর, আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, রেশন ব্যবস্থা কি? উত্তর হচ্ছে, রাষ্ট্র তার অতিরিক্ত শস্য গুদাম ঘরে মজুত করে রাখত এবং আপৎকালীন বন্যা, খরা, ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি সময়ে বিনামূল্যে সার্বজনীন বিতরণ ব্যবস্থা করতেন সাধারণ মানুষকে। একেই বলা হতো রেশন ব্যবস্থা। তো আলাউদ্দিন খলজির এই যে রেশনিং ব্যবস্থা গোটা বিশ্বের বুকে ছিল ইউনিক, যার ফলে যে কোনো দেশে এই যে রেশনিং ব্যবস্থাটা সেইটা গ্রহণ করেছিল এবং ভারত সরকার আজকের দিনেও আমাদের দরিদ্র সীমার নিচে যে সমস্ত মানুষ বিপিএল তাদেরকে বেশি করে রেশন যে দেয় সেইটা কিন্তু আলাউদ্দিন খলজিরই সৃষ্টি করা পথ, সেই পথেই ভারত সরকার চলেন। পরের প্রশ্ন, আলাউদ্দিনের সময়কালে সরকারি খাস জমিগুলিকে কি বলা হতো? উত্তর হচ্ছে, খালসা বলা হতো। পরে আলাউদ্দিনের সময়ে খালসা জমির পরিমাণ কত দূর পর্যন্ত ছিল? এর উত্তর হচ্ছে, উত্তরপ্রদেশে মিরাট হইতে কারা পর্যন্ত। উত্তরপ্রদেশের উত্তর দিকে মিরাট এবং পূর্ব দিকে অবস্থিত কারা, এই বৃহত্তর অঞ্চল পর্যন্ত মিরাট থেকে কারা পর্যন্ত সরকারি খাস জমি বা খালসা ছিল, যেখান থেকে যে রাজস্ব সরাসরি কেন্দ্রীয় কোষাগারে অর্থাৎ দিল্লির কোষাগারে জমা হতো। পরের প্রশ্ন, জিয়াউদ্দিন বার্নির মতে কোন সুলতানের সময়ে বেরোজগারির সংখ্যা বেড়ে গিয়েছিল? উত্তর, আলাউদ্দিন খলজির সময়ে। পরে বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা কখন বিলুপ্ত হয়েছিল? এর উত্তর হচ্ছে, আলাউদ্দিন খলজির মৃত্যুর সঙ্গে সঙ্গে অর্থাৎ মৃত্যুর পরেই বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা অনেকটা শিথিল হয়ে পড়েছিল। পরে আসছি আলাউদ্দিনের অর্থ সংস্কার। এখান থেকে দেখো বেশ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। সুলতানি যুগে মিল্ক কি? এর উত্তর হচ্ছে, সুলতানি যুগে প্রত্যেক প্রদেশ থেকে সুলতানকে দেওয়া যে কর তাকে মিল্ক বলা হতো। প্রসঙ্গক্রমে বলে রাখি যে সুলতানি যুগে যে সমস্ত প্রদেশগুলি প্রদেশপাল ছিলেন যাদেরকে বলা হতো ইকতাদার, তো এই ইকতাদাররা একটা নির্দিষ্ট অংশের রাজস্ব নিজেদের কাজে অর্থাৎ সেনাবাহিনীর খরচ খরচা বা নিজের খরচ খরচা বাদ দিয়ে যে উদ্বৃত্ত শস্য তা কেন্দ্রীয় কোষাগারে অর্থাৎ দিল্লিতে প্রেরণ করতে হতো প্রত্যেকটা প্রদেশ থেকে। এটি ছিল আসলে মিল্ক। ইদরত বলতে কি বোঝো? উত্তর হচ্ছে, সরকারের চাকুরিতে নিযুক্ত কর্মচারীরা অবসর গ্রহণ করার পর তাদেরকে পেনশন আকারে যে জমি দেওয়া হতো তাকে বলা হতো ইদরত, অর্থাৎ সরকারি যে কর্মী ছিলেন তাদেরকে পেনশন না দিয়ে যে জমি দিত তাকে বলা হতো ইদরত। পরে ওয়াকফ কি? এর উত্তর, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, ইসলাম ধর্মের সেবার জন্য সরকার থেকে ইসলামীয় উপাসনালয়গুলির খরচার জন্য যে জমিদান করা হতো সরকার থেকে তাকে বলা হতো ওয়াকফ সম্পত্তি। মাসাহত কি? না, মাসাহত হচ্ছে আলাউদ্দিন খলজি জমি জরিপ বা মাপামাপি করে তার ভিত্তিতে যে খাজনা ধার্য ও আদায় করতেন তাকে বলা হতো মাসাহত। এটা হচ্ছে প্রসঙ্গক্রমে বলে রাখি, এটা মুঘল সম্রাট আকবরের সময়ে এই প্রথাটা আকবরের সময় এইটাই হয়ে গিয়েছিল। জমি জরিপ করে যে রাজস্ব আদায় করা হতো সেইটা ছিল অবশ্যই টোডরমল জাবতি প্রথা বা রাজস্ব ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা জাবতি। জমি জরিপ করে তার ভিত্তিতে যে রাজস্ব আদায় তাকে বলা হতো জাবতি। এই জাবতিটাই আকবরের সময় যে জাবতি প্রথা ছিল সেইটা হচ্ছে এখানে মাসাহত। কেমন? মাসাহত প্রথা, এই প্রসঙ্গে মনে রাখবে তোমরা। পরে আলাউদ্দিন খলজির ভূমি রাজস্ব কেমন ছিল?
আলাউদ্দিন ভূমি রাজস্ব ছিল মোট উৎপন্ন ফসলের প্রায় 50%, যেটা গিয়াসউদ্দিন বলবনও আদায় করতেন। কেমন? পরে আলাউদ্দিন খলজির প্রধান করগুলি কী কী ছিল? তো যদিও এর আগে আমি বলে দিয়েছি, তবুও আরেকবার বলে দিচ্ছি, চড়াই, কড়াই এবং ঘোড়াই। চড়াইটা কি? গোচারণের জন্য কর। কড়াই যে পশু বিক্রি করবে তার জন্য, অর্থাৎ যে সমস্ত পশু পালন করা হতো তার জন্য সরকারকে একটা ট্যাক্স দিতে হতো এই বিক্রির পর, সেটাকে বলা হতো কড়াই। আর ঘোড়াই কি? না গৃহপালিত, অর্থাৎ ঘর তৈরির জন্য যে সরকারকে ট্যাক্স দিতে হতো তাকে বলা হতো ঘোড়াই। তাহলে চড়াই, কড়াই এবং ঘোড়াই। তো এইটাও বলে রাখি, বর্তমান দিনে কিন্তু আমাদেরকেও সরকারকে এক প্রকার খাজনা দিতে হয়। যারা পঞ্চায়েতে থাকো তাদেরকে পঞ্চায়েতে দিতে হয়, আর যারা পৌরসভায় থাকো তাদেরকে পৌরসভাতে দিতে হয়। কেমন? তো এই চড়াই, কড়াই এবং ঘোড়াইয়ের মধ্যে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এই তিনটে জিনিস। এবং এখনও পর্যন্ত চড়াই কোন রাজ্যে দিতে হয় যদি তোমাদের জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করো। পরের প্রশ্ন, বলাহার কাকে বলে? এর উত্তর হচ্ছে, আলাউদ্দিন খলজির সময়কালে সাধারণ কৃষককে বলা হতো বলাহার। এই বলাহাররা কখনো কখনো কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকতো এবং প্রয়োজনে যুদ্ধের সময় সৈন্য হয়ে যুদ্ধ করতে যেতে হতো এই বলাহারদের। পরে আলাউদ্দিন খলজির সময়কালে জমিদারকে কি বলা হতো? উত্তর হচ্ছে খুত বা খুত। পরে সুলতানি যুগে জমিদার বা জমিদার কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। কেমন? তো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জমিদার বা জমিদার কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন আমির খসরু। পরের প্রশ্ন, জমিদারদের কাজ কি ছিল? উত্তর, একটি নির্দিষ্ট অঞ্চলে কৃষকদের থেকে রাজস্ব আদায় করা এবং সেই রাজস্ব সুলতানি কোষাগারে জমা করা। পরের প্রশ্ন, জমিদার ছাড়া সুলতানি যুগে আর কোন কোন পদ সৃষ্টি হয়েছিল? তো এখানে একটু দেখে নাও, দেশপান্ডে, তালুকদার, দেশমুখ, মুকদ্দম, চৌধুরী, এই সমস্ত মানে পদ সৃষ্টি হয়েছিল যারা সুলতানি যুগে, বিশেষ করে আলাউদ্দিন খলজির সময়কালে জমিদারদের সমগোত্রীয় ছিলেন। পরে আলাউদ্দিন খলজির সময়কালে সবথেকে বেশি জমিদার কারা ছিলেন? এর উত্তর হচ্ছে হিন্দুরা ছিলেন। সেই জন্য হিন্দুদের থেকে বেশি পরিমাণে রাজস্ব আদায় করতেন আলাউদ্দিন খলজি। পরে সুলতানি যুগে পাটোয়ারি কাদের বলা হতো? তো সুলতানি যুগে যারা গ্রামীণ অঞ্চলে ভূমি রাজস্ব সংস্কার ও আদায়ের দায়িত্বে ছিলেন তাদেরকে বলা হতো পাটোয়ারি। পরে সুলতানি যুগের কোন শাসক সর্বপ্রথম সৈনিকদের নগদ বেতন দিতেন? অনেক জমিদাররা ছিলেন যারা একটা নির্দিষ্ট অঞ্চলে সৈনিকদের একটা নির্দিষ্ট অঞ্চলে খণ্ডে খণ্ডে বিভক্ত করে তাদের রাজস্ব আদায়ের দায়িত্ব দিতেন, কিন্তু সুলতানি যুগে একমাত্র নগদ বেতন দিতেন যে ব্যক্তি, তিনি হচ্ছেন আলাউদ্দিন খলজি। পরে আশফা সৈনিক কাকে বলে বা কাদেরকে বলা হতো? যে সৈনিকের একটি ঘোড়া ছিল, যে সৈনিকের একটি ঘোড়া ছিল তাকে আশফা সৈনিক বলে। এবং জাহাঙ্গীর সময় সাই আশফা, দো আশফা, এরকম ব্যবস্থাগুলো ছিল। আমি পরে তোমাদের ভিডিওতে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে সেখান থেকেও। এই আশফা সৈন্য অর্থাৎ একটি করে ঘোড়া থাকলে তাকে আশফা সৈনিক বলা হতো। পরে একজন আশফা সৈনিক এর মাসিক বেতন কেমন ছিল? উত্তর, 19.5 টঙ্কা, আর বার্ষিক বেতন ছিল 234 টঙ্কা, বা টঙ্কা মানে টাকা। পরে দাগ ও হুলিয়া প্রথাকে প্রবর্তন করেছিলেন? উত্তর, আলাউদ্দিন খলজি। পরে হচ্ছে দাগ কি? সুলতানি যুগে কেন্দ্রীয় সেনাবাহিনীতে প্রত্যেকটি ঘোড়ার শরীরে চিহ্নিতকরণ করা হতো, এই চিহ্নিতকরণকে বলা হতো দাগ। পরে হুলিয়া বলতে কি বুঝো? সুলতানি যুগে কেন্দ্রীয় সেনাবাহিনীতে প্রত্যেকটি সৈনিকের দৈহিক বিবরণ লিখে রাখার পদ্ধতি হুলিয়া নামে পরিচিত। মানে একটি সৈনিক বেটে না লম্বা, কালো না ফর্সা, তো এই রকম তার দৈহিক কোথাও শরীরের কোনো জায়গায় কোনো মার্কিং আছে কিনা, দাগ আছে কিনা, রক্তের গ্রুপ কি, এই সমস্ত বিষয়গুলিকে যেখানে লিখে রাখা হতো সেই লিপিবদ্ধকরণপত্রী বিষয়টা হচ্ছে হুলিয়া নামে পরিচিত। আজকের দিনে সিবিআই, সিআইডি, এই সমস্ত যে সমস্ত দপ্তরের লোকেরা থাকে তাকে প্রত্যেকের একটা আই কার্ড থাকে, মানে আইডেন্টিটি কার্ড, বা আর্মি যারা আছে বা মিলিটারি, বিএসএফ, প্রত্যেকের একটা করে আই কার্ড আছে। সে আই কার্ডগুলো কি তখনকার দিনে বলা হতো প্রায় হুলিয়ার সমান।
পরে আলাউদ্দিন খলজির সময়কালে কেন্দ্রীয় স্থায়ী সেনাবাহিনীর সংখ্যা কত ছিল? তো প্রসঙ্গক্রমে বলে রাখি, সুলতানি যুগে সবথেকে বেশি সেনাবাহিনী ছিল আলাউদ্দিন খলজির, প্রায় 5 লক্ষ, বা কোনো কোনো ঐতিহাসিক বলেছেন 3,50,000-এর মতন। সুলতানি যুগে হিন্দু মন্দির বা রাজপ্রাসাদ থেকে লুণ্ঠিত যে সম্পদ পেতেন সুলতানরা তাকে কি বলা হতো? উত্তর হচ্ছে খামাস। খামাস বা যুদ্ধে লুণ্ঠিত খড়, যাকে মালি গনিমা বলে উল্লেখ করতেন। পরে সুলতানি যুগের প্রথম দিকে লুণ্ঠিত সম্পদ অর্থাৎ খামোশ সেনাবাহিনী এবং সুলতানের মধ্যে কেমনভাবে ভাগ করা হতো? মানে প্রথম দিকে সৈন্যরা পেত 80% বা 80 ভাগ এবং সুলতান পেত 20 ভাগ। এটা ছিল প্রথম দিকে। পরে হচ্ছে আলাউদ্দিন খলজি খামোশ বা লুণ্ঠিত সম্পদকে কেমন ভাগে ভাগ করেছিলেন, অর্থাৎ তিনি কেমন করে লুণ্ঠিত সম্পদ বা খামোশটাকে ভাগ করেছিলেন। তো সেখানে তিনি এই কথাটিকে উল্টে দিয়েছিলেন। আগে ছিল 80% পাবে সৈনিকরা আর 20% পাবে বা 20% পাবে সুলতান, কিন্তু আলাউদ্দিন খলজি সেটাকে ঘুরিয়ে সুলতান পাবেন 80 ভাগ আর সৈন্যরা পাবেন 20 ভাগ, এইভাবে বিভক্ত করেন। পরে আলাউদ্দিন খলজি রাজদরবারের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? উত্তর কালো মণ্ডপ ছিল, কালো ছাতা ছিল। কেমন? তার যে মণ্ডপ অর্থাৎ সভাসদরা যেখানে বসতেন তার সামনে যে সুলতান বসতেন সেখানটা ছিল যে মণ্ডপ, সেটা ছিল কালো মণ্ডপ, এবং তিনি কালো ছাতা ব্যবহার করতেন, কালো মণ্ডপ আর কালো ছাতা। অপরদিকে বলে রাখা ভালো যে গিয়াসউদ্দিন বলবনের সময় ছিল সবুজ ছাতা। অবজেক্টিভ প্রশ্ন দিতেই পারে নেট বা শেড বা ইউপিএসসিতে যে ব্ল্যাক আমব্রেলা বা কালো ছাতা কি ব্যবহার করতেন? উত্তর হবে আলাউদ্দিন খলজি। আর গ্রিন আমব্রেলা ব্যবহার করতেন কে? না সুলতান গিয়াসউদ্দিন বলবন। এগুলো তাদের তৈরি এক একটি প্রসেস বা সিস্টেম। পরে প্রশ্ন, আলাউদ্দিন খলজির সময়কালে কাজী অর্থাৎ বিচারক কে ছিলেন? উত্তর জিয়াউদ্দিন বায়ানা, যার অপর নাম ছিল মুগিজউদ্দিন। পরে প্রশ্ন, মজলিস-ই সলওয়াত কি? সুলতান আলাউদ্দিন খলজি কাজী মুগিজউদ্দিন এবং আমিরগণ গোপনীয় যে বৈঠক করতেন কক্ষে, সেই রুদ্ধদ্বার ঘরকে বলা হতো মজলিস-ই সলওয়াত। এই মজলিস-ই সলওয়াত অ্যাকচুয়ালি যে কোনো যুদ্ধের ক্ষেত্রে, যে কোনো যুদ্ধযাত্রার পূর্বেতে তারা গোপন কক্ষে যে আলাপ আলোচনাগুলো করতেন, বা যুদ্ধ কেমন করে করবে, কোন পদ্ধতিতে করবে, করলে এর কী ভালো দিক হবে কি মন্দ দিক হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হতো মজলিস-ই সলওয়াতে। পরে আলাউদ্দিন খলজি ছিলেন চরম স্বৈরাচারী, অর্থাৎ কারো কোনো কথা তিনি শুনতেন না, তিনি যেটা মনে করতেন তিনি সেটাই করতেন। কিন্তু একজন মাত্র ব্যক্তির কথা তিনি শুনতেন, সেই ব্যক্তিটিকে অর্থাৎ তিনি কে? উত্তর আলাউল মুলক, যিনি ছিলেন দিল্লির কোতোয়াল। তো এই প্রসঙ্গে আমি পূর্বে ভিডিওতে বলেছি, তবু আর একটু মনে করে দিচ্ছি তোমাদের। দিল্লির একমাত্র সুলতান যেটা হচ্ছে আলাউদ্দিন খলজি চাইতেন যে তিনি গ্রিক বীর আলেকজান্ডারের মতন যুদ্ধ বিজয়ের স্বপ্ন দেখতেন। যুদ্ধ বিজয়ের কে? না আলাউদ্দিন খলজি। তো সেই জন্য তিনি একটি উপাধি নিয়েছিলেন সিকান্দার-ই সানি, বা দ্বিতীয় আলেকজান্ডার বা দ্বিতীয় সিকান্দার। তো এই উপাধি নেওয়ার পর তিনি সাম্রাজ্য বিস্তারের জন্য মনোনিবেশ করেছিলেন। কিন্তু এই আলাউল মুলক তিনি ছিলেন খুবই জ্ঞানী ব্যক্তি এবং দিল্লির কোতোয়াল। কোতোয়াল কাকে বলে? না যিনি আস্তাবলের প্রধান তাকে কোতোয়াল বলা হতো, দেখভাল করতেন। তো এই আলাউল মুলকের কথা শুনে আলাউদ্দিন খলজি তিনি আর সাম্রাজ্য বিস্তার বা দিগ্বিজয়ের নীতিটাকে ত্যাগ করেছিলেন। পরে দিল্লির কোন সুলতান বলতেন আমি রাষ্ট্র, আই এম দ্য স্টেট? উত্তর হচ্ছে আলাউদ্দিন খলজি। অর্থাৎ তিনি কোনো বাধা ধরা নিয়ম মানতেন না, তিনি যেটা মনে করতেন সেইটাই তিনি আইনের আকারে ব্যবহার করতেন। 49 নম্বরের প্রশ্ন আজকের, দিল্লির কোন সুলতান পতিতাবৃত্তি বন্ধ করে দিয়েছিলেন? এটার উত্তর আলাউদ্দিন খলজি। পরে প্রশ্ন এবং আজকে লাস্ট প্রশ্ন, আলাউদ্দিন খলজির সময় দুজন জৈন আচার্যের নাম করো। এর উত্তর হচ্ছে পূর্ণচন্দ্র এবং রামচন্দ্র সূরি। আলাউদ্দিন খলজি এই জৈন আচার্যদ্বয়কে তার রাজসভাতে স্থান দিয়েছিলেন। তো আজকে তোমরা দেখতে থাকো, ততক্ষণ পর্যন্ত আমি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ওকে, আজ এই পর্যন্ত।